প্রচণ্ড গরমে দেশে মরুর উত্তাপ, তাপমাত্রা ছাড়াচ্ছে আগের দিনের রেকর্ড। গ্রামগঞ্জে লোডশেডিংয়ে দিশেহারা মানুষ, কাল থেকে বৃষ্টির সম্ভাবনা। মিল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে ভারতীয় চোরাই চিনির দখলে বাজার, মজুত করা পণ্য নিয়ে বেকায়দায় ব্যবসায়ীরা, দাম নিয়ন্ত্রণে বিশেষ নীতি বাস্তবায়নে সরকার। আধুনিক যুগেও বসছে মানুষ বেচা কেনার হাট, বয়স শক্তি সামর্থ্য অনুযায়ী নিজেকে বিক্রি করেন শ্রমিক। মহান মে দিবসে রাজধানীতে শ্রমিক সংগঠনগুলোর কর্মসূচি। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মাছ শিকারে নদীতে জেলেরা আশানুরূপ ইলিশের দেখা না পেলেও জালে উঠছে অন্যান্য মাছ, সামনে সরবরাহ বাড়ার আশা। সময় সংবাদের সঙ্গে আছি আমি সজল মিত্র। গনগনে সূর্যের খরতাপে পুড়ছে দেশ, তীব্র গরমে দুর্বিষহ জনজীবন। হাসপাতালেও রোগীর তিল ধারণের ঠাঁই নেই। প্রতিদিনই তৈরি হচ্ছে তাপমাত্রার নতুন রেকর্ড। বেলা 11টায় খুলনায় সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড করা হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। টানা দাবদাহে দীর্ঘদিন বৃষ্টির দেখা না মেলায় খেটে খাওয়া মানুষের নাভিশ্বাস অবস্থা। এদিকে তীব্র তাপ প্রবাহে হাসপাতালগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েক গুণ বেড়েছে রোগী। এদিকে কাল থেকে সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ সহ ঢাকার কিছু অংশে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে সারা দেশে বৃষ্টির জন্য অপেক্ষা করতে হবে 5 মে পর্যন্ত। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি কাটাতে কিছুটা সময় লাগবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদ। অবিচ্ছিন্নভাবে যে তাপদাহ চলছে, সেই তাপদাহ আজও অব্যাহত থাকবে দেশের অনেক জায়গাতে। আমরা আশা করছি আগামীকাল থেকে, অর্থাৎ আগামীকাল 2রা মে, আমরা আশা করছি দেশের তাপমাত্রা অনেক জায়গাতে কমে যাওয়ার সম্ভাবনা আছে এবং সেই সাথে দেশের অনেক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। বিশেষ করে দেশের উত্তর এবং উত্তর পূর্বের যে জেলাগুলো, সেই জেলাগুলো থেকে প্রথম বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা বেশি। ক্রমান্বয়ে এই বৃষ্টিপাতের সম্ভাবনা আগামী 4-5 দিন পর্যন্ত, 5-6 দিন পর্যন্ত অব্যাহত থাকবে এবং তাপমাত্রা মোটামুটি সহনশীলতার মধ্যে আসবে। গরমের আরো খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর ধানমন্ডিতে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আছেন সাদিকুর রহমান। প্রথমেই যাচ্ছি ধানমন্ডিতে রাশেদের কাছে। রাশেদ, এই মুহূর্তে আমি রয়েছি ধানমন্ডির 7 মসজিদ রোড এলাকায়। আমি কিছুক্ষণ আগে এখানে যারা বিশেষ করে রিক্সা চালক বা শ্রমজীবী আছেন তাদের সঙ্গে কথা বলছিলাম। একজন আসলে কথায় কথায় বলছিলেন একটি কথা, যে এখন মনে হয় সন্ধ্যা 7টার সময় দুপুর, সকাল 7টার সময় দুপুর হয়ে যায়। অর্থাৎ মানে সূর্যের যে তেজ বা সূর্যের যে তাপ সেটি কিন্তু একদম সকাল থেকেই যেভাবে পড়ছে বা যেভাবে পড়ে, তাতে আসলে যে মানুষের যে অস্থিরতা সেটি কিন্তু আসলে ক্রমেই বাড়ছে এবং এটি কিন্তু ক্রমেই প্রায় 1 মাস পেরিয়ে, আজকে এপ্রিল পেরিয়ে মে মাস এ পর্যন্ত আসলে দীর্ঘায়িত হলো। যদিও আবহাওয়া অফিসের যে পূর্বাভাস, সেই বার্তায় কিছুটা স্বস্তির কথা রয়েছে। স্বস্তি বলছেন তারা যে কিছুটা স্বস্তি মিলবে আগামীকাল। সেক্ষেত্রে হয়তো আগামীকাল দুপুরের পরে ঢাকার আংশিক কোথাও কোথাও একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহের ওদিকে হয়তো বা তার আগেই একটু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে 2 তারিখ থেকে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যদিও তাতে খুব বেশি স্বস্তি মিলবে না। টানা বৃষ্টি আরও 2 দিন থাকার পরে যে সম্ভাবনা রয়েছে, তারপরে হয়তো 3, 4, 5 গিয়ে ধীরে ধীরে আস্তে আস্তে একটু স্বস্তি মিলবে। অর্থাৎ যে গরমের অস্বস্তিটা সেটি কাটতে একটু সময় লাগবে প্রাথমিক বৃষ্টির পরেও। যদি বলি আজকে কিন্তু সরকারি ছুটির দিন, রাস্তায় একটু গাড়ি চলাচল বা লোক চলাচল এমনি কম। যদিও আমরা দেখেছি যে গরমের এই তীব্র তাপদাহে মানুষ কিন্তু এমনিতেই একটু বাইরে কম বেরোচ্ছিল। আজকে ছুটির দিন হয় সেই সংখ্যা আরও কম, কিন্তু যাদের আসলে বের না হলেই না, তারা কিন্তু আমরা দেখেছি যে তাদের সেই একই দুর্ভোগ, একই কষ্ট, একই পূরণ। এবং এখানে যদি বলি, আমরা কিন্তু একটা জিনিস খুব লক্ষণীয়, যে স্বেচ্ছাসেবী বেশ কিছু সংগঠন আছে বা এলাকা ভিত্তিক বা প্রাতিষ্ঠানিক, তারা কিন্তু আমরা গত কয়েকদিন যাবতই দেখেছি যে ঢাকার বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে এই যে শ্রমজীবী মানুষ যারা রয়েছেন বা যারা বিভিন্ন জায়গায় থামিয়ে থামিয়ে কিন্তু তাদের পানি, শরবত এগুলো পান করাচ্ছেন। এর মাধ্যমে আসলে আমরা দেখেছি যে কিছুটা হলেও মানুষের, বিশেষ করে রিক্সা চালক যারা রয়েছেন বা ভ্যান চালক পণ্য আনা নেওয়া করেন, তাদের যে একটা স্বস্তি, সেই স্বস্তি কিন্তু ফিরছে। কিন্তু আসলে এতে আসলে সাময়িক মুক্তি। সারাদিন যারা এই রোদে কাজ করেন তারাই আসলে জানেন এই রোদে দুর্ভোগ কতটি। এই ছিল মোটামুটি আমার কাছ থেকে পরিস্থিতি। এই তীব্র দাবদাহে কিন্তু আমরা দেখেছি হাসপাতালে রোগীর সংখ্যা বাড়ছে, বিশেষ করে এই যে গরম কেন্দ্রিক বিভিন্ন এর ফলে যে রোগের প্রাদুর্ভাব কিন্তু দেখা দিচ্ছে।
দেশে চিনিকল মালিকদের কৃত্রিম সংকট সৃষ্টির সুযোগে বাজার দখল করে নিয়েছে ভারতীয় চোরাই চিনি। বর্তমানে পাইকারি পর্যায়ে দেশি চিনির দর প্রতি কেজি 126 টাকা নির্ধারিত থাকলেও মাত্র 94 টাকাতেই মিলছে ভারতীয় চিনি। চোরাই পথে আসা ভারতীয় চিনিতে বাজার সয়লাভ হয়ে পড়ায় মজুত করা চিনি নিয়ে বিপাকে মিল মালিকরা। সিলেটের ইকরামুল কবিরকে সঙ্গে নিয়ে চট্টগ্রাম থেকে কমলদের রিপোর্ট। সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে ভারতীয় চিনির চালান বাংলাদেশে আনা বর্তমানে অনেকটা ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। সীমান্তে শিথিলতার সুযোগে ভারতীয় চিনিতে সয়লাভ বাংলাদেশের বাজার। আবার দেশের গুদামগুলোতে এনে এসব ভারতীয় চিনির বস্তা বদল করে বাংলাদেশি রূপ দেওয়া হয়। প্রতিষ্ঠিত শিল্প গ্রুপগুলোর বস্তাতে ভরে বিক্রি হচ্ছে ভারতীয় চিনি। মিল মালিকদের কারসাজির মুখে রোজার আগে প্রতি মণ চিনি 5,000 টাকা অতিক্রম করে যায়। গত 1 বছরের বেশি সময় ধরে চিনির বাজার ছিল ঊর্ধ্বমুখী। প্রতি সপ্তাহে বাড়ানো হয়েছে চিনির দাম, আর এখন তা 4,650 টাকা হিসেবে প্রতি কেজির দাম 126 টাকায় নেমে এসেছে। ইন্ডিয়ান চিনিগুলো ওখানে ঢুকাই, এখানে বিভিন্ন ব্র্যান্ডের চিনিগুলো বলে নামগুলো ব্যস্ত আছে, কোনো ডকুমেন্ট নাই, কিছু নাই, বিভিন্ন জায়গায় মাঝে মাঝে ধরা পড়তেছে, কিন্তু এখানে 1% ধরা পড়তেছে না। যেভাবে চোরাচালানে ইন্ডিয়ান চিনি বাংলাদেশে ঢুকতেছে, তাতে আমরা বৈধ যারা ব্যবসা করি তারা কিন্তু ব্যবসা করতে পারতেছি না। চট্টগ্রামে চলতি মাসে পুলিশ এবং র্যাবের পৃথক দুটি অভিযানে অন্তত 1,000 মেট্রিক টন ভারতীয় চিনি জব্দ হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদে বের হয়ে আসে ভারতীয় চিনি পাচারের চাঞ্চল্যকর তথ্য। কিছু অসাধু ব্যবসায়ী এই চিনিগুলো অবৈধ পন্থায় বাংলাদেশে ভারতের সীমান্ত দিয়ে ট্যাক্স ফাঁকি দিয়ে তারা এটি মজুত করে এবং বাংলাদেশের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করে 8 থেকে 10,000 কোটি টাকা বছরে রাজস্ব হারাচ্ছে। ভারত থেকে অবৈধ চিনি ব্যবসা বন্ধ হয়ে যায়, তখন বাংলাদেশের চিনির বাজার অস্থির হয়ে যাবে। আমরা 500 টাকা কেজি দিয়েও হয়তো চিনি পাবো না। বিদেশ থেকে চিনি আমদানির ক্ষেত্রে প্রতি কেজিতে অন্তত 42 টাকা শুল্ক আদায় করছে কাস্টমস কর্তৃপক্ষ। চলতি বছরের প্রথম 4 মাসে চট্টগ্রাম বন্দর দিয়ে 815 কোটি টাকা মূল্যের 1,08,000 মেট্রিক টন চিনি আমদানির বিপরীতে শুল্ক আদায় হয়েছে 425 কোটি টাকা। সরকারের জন্য এবং আমাদের রাজস্ব বিভাগের জন্য সবার জন্য সেটা অ্যালার্মিং, কারণ হচ্ছে যে এতে করে বৈধ পথে আমদানি কমে যাবে। বাংলাদেশে বছরে প্রায় 22 লাখ মেট্রিক টন চিনির চাহিদা রয়েছে। দেশের প্রতিষ্ঠিত 6 থেকে 8টি প্রতিষ্ঠান আমদানি করা কাঁচামাল পরিশোধন করে চিনি বাজারজাত করছে, আর এই সুযোগে চিনির বাজার পুরোপুরি জিম্মি ছিল মিল মালিকদের কাছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। মহান মে দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। দেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নিয়েও সকল পরিত্যক্ত কলকারখানা জাতীয়করণ করেন এবং শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। তাদের কর্মসংস্থান যাতে ঠিক থাকে সেই পদক্ষেপটাই তিনি হাতে নিয়েছিলেন এবং শ্রমিকদের স্বার্থ রক্ষার জন্য মঞ্জুরি কমিশন গঠন করেন। মে দিবসে সরকারি ছুটি ঘোষণা করেন এবং আন্তর্জাতিক সংস্থা ILO সদস্যপদ 1972 সালেই আমরা অর্জন করি। এবং শুধু তাই না, তিনি ILO অর্থাৎ আন্তর্জাতিক শ্রম সংস্থার সদস্যপদ গ্রহণ করার সাথে সাথে এর প্রোটোকল এবং কনভেনশনগুলি সই করেন এবং সেগুলি মেনেই শ্রমিকদের অধিকার নিশ্চিত করবার পদক্ষেপ নেন। 1 মে 1972 সাল মে দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ভাষণ দিয়েছিলেন। আমি কোট করছি, আপনাদের পরিশ্রম করতে হবে, উৎপাদনের লক্ষ্য অর্জন করতে হবে, দেশের সম্পদ বাড়িয়ে আমরা জীবনযাত্রার প্রকৃত উন্নয়ন করতে সক্ষম হব। শত শত বছর ধরে আমরা একটি নিকৃষ্ট উপনিবেশ ও বিদেশিদের বাজার হিসেবে লুণ্ঠিত হয়েছি। বিদেশিরা দেশের অর্থনীতিকে জনগণের প্রয়োজনের উপযোগী করে গড়ে তোলেননি। এরপরে ইহাইয়ার বর্বর সৈন্যরা আমাদের অর্থনৈতিক কাঠামোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়ে গেছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এক ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে দেশের অর্থনীতিকে পুনর্গঠনের কাজে হাত দিয়েছে। আনকোড। তিনি নিজের ভাষণেই বলে গেছেন কীরকম ভয়াবহ পরিস্থিতি তখন আমাদের ছিল, কিন্তু তারপরও তিনি থেমে যাননি, তিনি কাজ করেছেন। কাজে খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্য পরিবর্তনই আওয়ামী লীগের সবসময় লক্ষ্য। কাজে আমরাও সবসময় সে পদক্ষেপ নিই এবং জাতির পিতা যখন দেশটাকে গড়ে তুলেছেন
তখন যে সমস্ত মালিক বাংলাদেশে ছিল তিনি একটা অর্ডার জারি করেছিলেন যে শিল্প কলকারখানা সেই মালিকরা ফেরত পাবে, আর যেগুলি মালিকানাবিহীন সেগুলি তো সরকারি চালাবে। সেই ব্যবস্থাটাও তিনি করেছিলেন, বেসরকারি খাতকেও তিনি গুরুত্ব দিয়েছিলেন। তিনি না মাত্র 9 মাসের মধ্যে আমাদের একটি সংবিধান দেন। এই সংবিধানের 13 অনুচ্ছেদে আমাদের অর্থনৈতিক নীতিমালা কি সেটা কিন্তু স্পষ্ট বলা আছে। সেখানে যেমন সরকারি প্রতিষ্ঠান থাকবে, সমবায় হবে এবং বেসরকারি খাতও থাকবে, অর্থাৎ অর্থনীতিকে বহুমুখী করে মানুষের কর্মসংস্থান বৃদ্ধি করা এবং মানুষের জীবনমান উন্নত করা, সেটাই ছিল জাতির পিতার লক্ষ্য। সেই লক্ষ্য নিয়েই তিনি কাজ করেছেন। 21 বছর পরে আওয়ামী লীগ সরকার গঠন করে। আমরা সরকার গঠন করি, আমাদের সবথেকে বড় কাজ হলো মানুষের কল্যাণ করা, এবং সেই প্রচেষ্টাই আমরা হাতে নিয়েছিলাম। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। 2008-এর নির্বাচনী ইস্তাহারে ঘোষণা দিয়েছিলাম আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। আর 96 সালে যখন প্রথম সরকার গঠন করলাম, আসলে বিরোধী দলে থাকতেই আমি দেখেছি, যেমন আমাদের যারা শ্রমিকরা কাজ পেত, আমি অনেক কারখানা ঘুরেছি, আমি গার্মেন্টস শ্রমিকদের অবস্থা দেখেছি। তাদের মজুরি ছিল মাত্র 800 টাকা। একজন মালিককে জিজ্ঞেস করলাম যে এই 800 টাকা একটা মানুষের জীবন চলে কিভাবে। 96 সালে সরকার এসেই আমরা কিন্তু তা বাড়িয়েছিলাম, এবং যতবার সরকার এসেছি ততবারই বৃদ্ধি করেছি। যে আমরা আমাদের যে লক্ষ্যটা, আমাদের শ্রমিক গোষ্ঠীকে আরও উপযুক্ত করে গড়ে তোলা, তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করা, এবং বিদেশে যারা যায় তাদেরও ট্রেনিংয়ের ব্যবস্থা, সেগুলো আমরা একে একে করে যাচ্ছি। এবং ইতিমধ্যে আমাদের শ্রম অধিদপ্তরের ট্রেড ইউনিয়ন রেজিস্ট্রেশন প্রক্রিয়া আবেদন গ্রহণ করতে শুরু করে রেজিস্ট্রেশন সনদ প্রদান সহ সকল কার্যক্রম অনলাইনে সম্পাদিত হচ্ছে। কারণ ডিজিটাল বাংলাদেশ করব ঘোষণা দিয়েছিলাম, আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আমরা চাই আমাদের দক্ষ জনশক্তি গড়ে উঠুক, কারণ আমরা 8 নির্বাচনে ঘোষণা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ আমরা করেছি, আর এবারে আমাদের ঘোষণা হচ্ছে 2041 সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। এই ক্ষেত্রে শিক্ষায় দীক্ষায় এবং ট্রেনিংয়ে, কারিগরি শিক্ষায় আমাদের কেউ পিছিয়ে থাকবে না, সেটাই আমাদের লক্ষ্য। আর শ্রমিকদের সব ধরনের সুযোগ সুবিধার জন্য ব্যাপক কর্মসূচিও আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা কলকারখানা এবং প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন এবং পরিদর্শনের পরবর্তীতে নোটিশ প্রদান, শ্রম আদালতে মামলা দায়ের, অভিযোগ ব্যবস্থাপনা, লেবার ইন্সপেকশন ম্যানেজমেন্ট অ্যাপ্লিকেশন লিমা এর মাধ্যমে আমরা ব্যবস্থা নিচ্ছি। কেউ যদি আমাদের শ্রমিকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে, সে যে যত বড়ই হোক না কেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হলেও তাদেরকে আমরা ছাড়ি না, ছাড়বো না। শ্রমিকের পাওনা যথাযথভাবে পরিশোধ করতে হবে, তাদের ভালো মন্দ দেখতে হবে। আপনারা জানেন যে আমাদের শিল্প কলকারখানা যেমন গার্মেন্টস প্রায় আগুন লাগতো। এই আগুন কেন লাগে সেটাও যেমন আমরা খুঁজে বের করেছি, সেই সাথে সাথে আমাদের প্রত্যেকটা শিল্প কলকারখানা যেন আধুনিক হয়, অগ্নি নির্বাপক ব্যবস্থা থাকে, শ্রমিকের জীবনমান যেন নিরাপদ থাকে, সেই পদক্ষেপ নিয়েছি। তার জন্য আমি বিশেষ প্রণোদনা দিয়েছি। আমি আলাদাভাবে সমস্ত অগ্নি নির্বাপক যন্ত্র থেকে শুরু করে ইন্ডাস্ট্রিগুলি যাতে গ্রিন ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে ওঠে, তার জন্য প্রতিটি যা যা প্রয়োজন ছিল সব কিছুর প্রতি ট্যাক্স তুলে দিয়ে সহজলভ্য করে দিয়েছিলাম, যাতে করে আমাদের শিল্প কলকারখানাগুলি নিরাপদ হয়। আজকে সারা বিশ্বে গার্মেন্টসের 10টি যদি হিসাব করা হয়, তো 10টির মধ্যে বলতে গেলে 10টি আছে বাংলাদেশে। এটাই হচ্ছে প্রায় 200-250 শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে আমরা গড়ে তুলতে সক্ষম হয়েছি। আমরা শ্রমিক ভাই বোনদের যে কোনো সমস্যা সংক্রান্ত অভিযোগ গ্রহণ, অভিযোগ নিষ্পত্তি, প্রয়োজনীয় পরামর্শ প্রদানের জন্য সার্বক্ষণিক টোল ফ্রি হেল্পলাইন করা হয়েছে, যেটা হচ্ছে 16357 16357। এই 16357
চালু হয়েছে, সেখানে যদি শ্রমিকদের কোনো অসুবিধা হয় তারা টেলিফোন করলে সাথে সাথে তার যে কোনো সমস্যা পড়লে সেটা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে, সে ব্যবস্থা করা হয়েছে। এবং শিল্প কলকারখানা বিশেষ করে গার্মেন্টসের পরিদর্শনের জন্য পরিদর্শক এবং মনিটরিংয়ের ব্যবস্থা করা হয়েছে। শ্রম আইন 2006 সালে বিএনপি ক্ষমতায় থাকতে যখন এটা পার্লামেন্টে তোলা হয়, আমরা বিরোধী দল ছিলাম, আমরা অনেকগুলি সংশোধনী এনেছিলাম, তখন তারা একটা সংশোধনীও গ্রহণ করে নাই। কিন্তু আমরা যখন দ্বিতীয়বার সরকারে আসি, আমরা সেই শ্রম আইন সংশোধন করে শ্রম আইন সংশোধন আইন 2018 আমরা প্রণয়ন করেছি। এর মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিকদের সংগঠিত হওয়ার অধিকার যেমন সহজতর হয়েছে, তেমনি সামাজিক সংলাপকেও অগ্রাধিকার দিয়ে মালিক শ্রমিক সম্প্রীতি বজায় রাখার পথ সুগম হয়েছে। কারণ এটা বাস্তব যে যদি আমরা অর্থনীতিকে গতিশীল রাখতে চাই আর আমাদের শিল্পের মালিকরাও যদি আরও বেশি মুনাফা করতে চান, তো শ্রমিকদের দিকে তো অবশ্যই তাদের দেখতে হবে। আজকের যে প্রতিপাদ্য বিষয়টা, শ্রমিক মালিক গর্ব দেশ, স্মার্ট হবে বাংলাদেশ, আমি মনে করি অত্যন্ত উপযোগী একটি প্রতিপাদ্য এবং আমরা সেটাই বিশ্বাস করি। আমরা বিদেশে বিভিন্ন খাতে কর্মরত শ্রমিকদের কল্যাণ নিশ্চিত করার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল গঠন করা হয়েছে, যেখান থেকে প্রাতিষ্ঠানিক অপ্রাতিষ্ঠানিক যে কোনো খাতে নিয়োজিত শ্রমিক বা তাদের সন্তানের উচ্চশিক্ষার জন্য শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনাজনিত কারণে স্থায়ীভাবে অক্ষম হলে অথবা মৃত্যুবরণ করলে বা জরুরি ও দুরারোগ্য ব্যাধির চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এর বাইরেও দুর্ঘটনা ছাড়াও আন্দোলনের নামে যখন বাসে আগুন, ট্রাকে আগুন, শ্রমিক সহ মানুষকে পুড়িয়ে মেরেছিল ওই বিএনপি জামাত জোট, প্রায় 3800 বাস, ট্রাক, গাড়ি, রিক্সা, ভ্যান, সিএনজি, এমন কিছু নাই, ট্রেন, লঞ্চ, তারা আগুন দিয়েছে এবং জ্যান্ত মানুষ ওখানে পুড়ে মারা গেছে। আমি ক্ষমতা ছিলাম, প্রত্যেকটা পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, প্রতিটি ক্ষতিগ্রস্ত মালিকদেরকে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। শুধু তাই না, রানা প্লাজায় যখন ধস হলো বা তানজির গার্মেন্টসে যখন আগুনে পড়লো, প্রতিটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি, চিকিৎসার ব্যবস্থা করেছি, বিনা পয়সায় চিকিৎসা দিয়েছি। আমাদের শ্রমিকদের কল্যাণ দেখা এটা আমাদের আওয়ামী লীগের একটা দায়িত্ব বলে আমি সবসময় মনে করি। আমাদের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কর্মরত শ্রমিক কর্মচারীদের সার্বিক কল্যাণেও একই সেবা দিতে গঠন করা হয়েছে কেন্দ্রীয় তহবিল। কর্মক্ষেত্রে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ স্কিম EIS চালুর মাধ্যমে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনা, অসুস্থতার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসন সেবা দেওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতিপূরণও দেওয়া হচ্ছে। পাশাপাশি রপ্তানিমুখী শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকদের সর্বোচ্চ 3 মাসের নগদ আর্থিক সহায়তা প্রদানমূলক সামাজিক সুরক্ষা কার্যক্রম চলমান রয়েছে। আমাদের সরকার বাংলাদেশ শ্রম বিধিমালা 2015 প্রয়োজনীয় সংশোধন এনে 2022 সালে সংশোধিত শ্রম বিধিমালা প্রণয়ন করেছে। শ্রমিক কল্যাণ জোরদারকরণে জাতীয় শ্রমনীতি 2012 যুগোপযোগী করারও পদক্ষেপ আমরা গ্রহণ করেছি। শ্রম আইনের আলোকে শ্রমিক ও মালিকের মধ্যকার অমীমাংসিত শিল্প বিরোধ মীমাংসা বিচার বিভাগীয় কার্যাবলী দ্রুত সম্পন্ন করার জন্য পূর্বের 7টি শ্রম আদালতের সাথে নতুন আরও 6টি শ্রম আদালত প্রতিষ্ঠার মাধ্যমে দেশে মোট শ্রম আদালত এখন 13টিতে উন্নীত করা হয়েছে এবং শ্রমিকরা যে কোনোভাবে তারা বঞ্চিত হলে সেখানে তারা মামলা করতে পারে, নালিশ করতে পারে, সেই সুযোগটা তাদেরকে দেওয়া হচ্ছে। 2009 সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়ে 2010 সালে RMG সেক্টরে শ্রমিকদের নিম্নতম মজুরি, যেটা আমি সেই প্রথমবার যখন সরকার 96 সালে তখন 800 টাকা থেকে 1600 টাকা করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যের বিষয় 2001-এ আমরা সরকারে আসতে পারিনি, বিএনপি জামাত জোট ক্ষমতা এসে ওটা স্থগিত করে রেখেছিল। 2006 সালের দিকে শ্রম আইন করার পরে তারা ওটা 1600 টাকা করে। আমি যখন 2009-এ সরকার গঠন করলাম তখন দেখলাম যে 1662 টাকা মাত্র তারা মজুরি পায়, সেটাকে 800 টাকা থেকে 1600 টাকা। আমরা তখন আমাদের সত্যি কথা বলতে আমি নিজে তখন উদ্যোগ নিয়েছিলাম, মালিকদের সাথে ডেকে কথা বলেছিলাম এবং তাদের সাথে পরামর্শ করে আমরা শ্রমিকদের মজুরি 1600 টাকা থেকে 3200 টাকায় বৃদ্ধি করি। 2013 সালে অর্থাৎ একই টার্মে
পুনরায় আবার আমরা শ্রমিকদের মজুরি 5,300 টাকায় বৃদ্ধি করেছিলাম। এরপর 2014 সরকারে আসে আবার পুনরায় এসে 2018-19 অর্থ বছরে আমরা পুনরায় আমাদের মজুরি শ্রমিকদের মজুরি 8,300 টাকায় বৃদ্ধি করি। এরপরে 2023 সালে যখন কোভিড-19 অতিমারি দেখা গিয়েছে, সেই সময় আমরা যেমন মালিকদেরকে প্রণোদনা দিয়েছি, স্বল্প সুদে ঋণ দিয়েছি, পাশাপাশি আমাদের গার্মেন্টস শ্রমিক বা শ্রমজীবী মানুষ তাদের জন্য বিশেষভাবে তাদের মজুরি আমরা কারো হাতে না দিয়ে বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে সরাসরি আমাদের শ্রমিক মেয়ে এবং ছেলে সকলের জন্য তাদের মোবাইল ফোন অথবা তাদের অ্যাকাউন্টে সরাসরি আমরা টাকা জমা দিয়েছি, সরাসরি তাদের মজুরি তাদের হাতে পৌঁছে দিয়েছি। এবং শিল্প কলকারখানা যাতে বন্ধ না হয় সেগুলি চালু রাখার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি এবং ভিন্ন ধর্মের কী কী উৎপাদন করা যায় সে পরামর্শ দিয়ে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। অর্থাৎ কোভিড-19 যেখানে সারা বিশ্ব স্থবির, বাংলাদেশ কিন্তু স্থবির হয়নি এবং তাদের সব ধরনের সুরক্ষা বিনা পয়সায় টেস্টিং করা এবং তাদের ভ্যাকসিনের ব্যবস্থা করা এবং কর্মক্ষেত্রে একটা উপযুক্ত স্বাস্থ্য সমস্ত পরিবেশে যাতে কাজ করতে পারে সেই সুযোগটাও আমরা সৃষ্টি করে দিয়েছি। সেই সাথে সাথে আমরা এবারে 2023 সালে যেহেতু ইউক্রেন রাশিয়া যুদ্ধ, স্যাংশন, কাউন্টার স্যাংশন এবং এই অতিমারি কোভিড-19 এখন তো আবার ইসরায়েল আক্রমণ করে প্যালেস্টাইনিদের উপর গণহত্যা চালাচ্ছে, এই সার্বিক কারণে যে মুদ্রাস্ফীতি দেখা দিয়েছে সেটা মোকাবেলা করার জন্য জীবনযাত্রা যাতে চালু থাকে স্বাভাবিকভাবে সকলের বেতন আমরা যেমন 5% বাড়িয়েছি, কিন্তু আমাদের শ্রমজীবী মানুষের জন্য আমরা এই মজুরি 12,500 টাকায় উন্নীত করেছি 8,000 থেকে, অর্থাৎ 8,300 থেকে 12,500 টাকায় উন্নীত করে দিয়েছি। পাশাপাশি আমাদের শুধু গার্মেন্টস সেক্টর না, অন্যান্য 44টি বেসরকারি সেক্টর, সেখানেও 42টি সেক্টরে নিম্নতম মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছে। সেই সাথে যাতে আমাদের যারা মেয়েরা কাজ করে মাতৃত্বকালীন ছুটির ব্যবস্থা, টিফিনের ব্যবস্থা, তাদের শিশু দিবাযত্ন কেন্দ্র থেকে শুরু করে সব ধরনের সুযোগ যাতে মালিকরা করে দেয় সেই ব্যবস্থাটাও আমরা করেছি। সেইভাবেই আমরা আমাদের শ্রমিকদের কাজ করার ব্যবস্থা করে যাচ্ছি। আমি একটি কথা আমি বলতে চাই, যেখানে আমাদের মালিক শ্রেণী আছেন তাদের আমি বলবো, আপনারা কারখানা তৈরি করেন, এটা আমাদের শ্রমিক ভাই বোনদেরও জানা উচিত যে কারখানা তৈরি করে শিল্প কলকারখানা বা যাই করুক মালিকরা করছেন, তারা সেখানে বিনিয়োগ করে কিসের আশায়? তারা উৎপাদন বাড়াবে, ব্যবসা করবে, লাভ করবে, সেটাই তো তাদের উদ্দেশ্য। সেই সাথে সাথে শ্রমিকদেরও আমি বলবো যে শ্রমিকরা সেখানে কাজ পান, আর যে প্রতিষ্ঠান আপনাদের কাজের সুযোগ করে দিচ্ছে, আপনাদের রুটি রুজির ব্যবস্থা করে দিচ্ছে, ভাত কাপড়ের ব্যবস্থা করে দিচ্ছে, তাদেরও যেমন দায়িত্ব আছে, সেই সাথে মালিকদেরও দায়িত্ব আছে যে শ্রমিকরা তাদের শ্রম দিয়ে উৎপাদন বাড়িয়ে তাদের জীবন জীবিকা বা জীবনকে উন্নত করা অথবা বিলাসবহুল জীবনের সুযোগ করে দিচ্ছে, তারা একটু বিলাসিতা একটু কমিয়ে শ্রমিকদের দিকে বিশেষ নজর দেবে, সেটাই আমি চাই। মহান মে দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। শ্রমজীবী মানুষকে আওয়ামী লীগ বন্ধু মনে করে, তাই সবসময় তাদের পাশে থাকে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কামরাঙ্গীর চরে তিনি বলেন, বিএনপি শ্রমজীবী মানুষের পাশে থাকে না, তাদের আমলে কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে। এ সময় তীব্র দাবদাহে স্বস্তি দিতে পথচারী ও শ্রমজীবী মানুষের হাতে ছাতা, পানি ও স্যালাইন বিতরণ করা হয়। প্রধানমন্ত্রীর নির্দেশে মানুষের পাশে থাকতে নিয়মিত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি।
শ্রমজীবী মানুষের পাশে আমরা আছি মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে, এবং আমরা সবসময় এদেরকে আমাদের বন্ধু হিসেবে মনে করি, আমাদের ভাই হিসেবে মনে করি। যেখানে বিএনপি সাম্রাজ্যবাদের বন্ধু, এই কৃষক জনতার শত্রু। বিএনপির সময়ই কৃষকদেরকে সারের জন্য গুলি করে কৃষকদের হত্যা করেছে বিএনপি, এবং কোনো সময় শ্রমিক শ্রেণীর পাশে তারা দাঁড়ায় নাই। শ্রমিক শ্রেণীর দাবি নিয়ে তারা সবসময় অবহেলা করেছে এবং সবসময় তাদের বিরুদ্ধে অবস্থান ছিল। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে নদীতে নেমেছেন জেলেরা। ধরা পড়ছে ইলিশ। কর্মচাঞ্চল্য ফিরেছে মৎস্য ঘাটে। সকালে জাল নৌকা নিয়ে ঘাটে ভেড়ে একের পর এক ট্রলার। দীর্ঘদিন কর্মহীন থাকার পর নদীতে নামতে পেরে খুশি তারা। প্রথম দিন আশানুরূপ ইলিশের দেখা না পেলেও সঙ্গে অন্যান্য মাছও উঠেছে জালে। বৃষ্টি শুরু হলে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ পাওয়ার আশা তাদের। গত 1 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত উপকূলীয় নদ নদী এবং ইলিশের অভয় আশ্রমগুলোতে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছিল মৎস্য বিভাগ। এই ছিল সময় সংবাদে। খেলার সময় সঙ্গে থাকবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। ধন্যবাদ। খেলার সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।